বিন্দু আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের সকল টেকনোলজির ম্যাথামেটিক্স অন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি উপস্থাপনে আছি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক ম্যাথামেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তা আমি আজকে তোমাদের 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের উপর হচ্ছে প্রথম ক্লাস, আর ওভারঅল হচ্ছে 10 নম্বর ক্লাসের উপর আজকে লেকচার দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে চ্যাপ্টারের নাম হলো পার্সিয়াল ফ্র্যাকশন অর্থাৎ আংশিক ভগ্নাংশ। তাহলে চ্যাপ্টারের নাম কি? পার্সিয়াল ফ্র্যাকশন অর্থাৎ আংশিক ভগ্নাংশ। তাহলে আমি প্রথমে বলতে চাই তোমাদের এই চ্যাপ্টারে আংশিক ভগ্নাংশ কাকে বলে। প্রথমে আমাকে জানতে হবে কি আংশিক ভগ্নাংশ কাকে বলে। তো আংশিক ভগ্নাংশ, যেহেতু চ্যাপ্টারের নাম আংশিক ভগ্নাংশ, তো সেটা বলার আগে আনুষঙ্গিক কিছু জিনিস আমি আলোচনা করব যে ভগ্নাংশ কাকে বলে বা বীজগণিতীয় ভগ্নাংশ কাকে বলে। যে একটি বহুপদীয় লব এবং হর নিয়ে গঠিত ভগ্নাংশকে বীজগণিতীয় ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ একটা ভগ্নাংশ কি কি দিয়ে তৈরি? লব আর হর দিয়ে তৈরি। ওপরে কি থাকে? লব থাকে, আর নিচে কি থাকে? হর থাকে। তাহলে ওপরে লব থাকে, নিচে হর থাকে। তো লবকে যদি এফ এক্স দ্বারা প্রকাশ করি আর নিচে হরকে ফাই এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে এফ এক্স বাই ফাই এক্স কে বলা হবে ভগ্নাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখবে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা সহজেই বলতে পারি, তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড় তাকে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাহলে কি আর একবার বলতে চাই আমি, যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড়, অর্থাৎ লব অপেক্ষা হর বড়, তাকে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ বলা হবে। অথবা এভাবে বলা যেতে পারে, যে কোনো বইয়ের ডিফিনিশন আছে যে এফ এক্স বা ফাই এক্স আকারের ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে যদি এফ এক্স এর মাত্রা ফাই এক্স এর মাত্রার চেয়ে কম বা ছোট হয়। তাহলে এভাবে আমরা প্রকৃত ভগ্নাংশের ডিফিনিশন দিতে পারি। তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে ভগ্নাংশ কিভাবে গঠিত হয়। তাহলে ভগ্নাংশ হলো লব আর হর নিয়ে গঠিত হয়। উপরেরটাকে আমি কি বলছি? উপরের অংশটাকে বলছি লব, আর নিচের অংশটাকে বলছি হর। তাহলে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমি জানলাম। তাহলে প্রকৃত ভগ্নাংশের যদি একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে এক্স ভাগ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, অর্থাৎ উপরে এক্স এর ঘাতটা আছে 1 আর নিচে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, তার মানে এক্স আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার। অর্থাৎ উপরে এক্স এর পাওয়ার 1 আর নিচে এক্স এর পাওয়ার 2। অর্থাৎ সাধারণভাবে যদি আমি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিই, তাহলে বলতে পারি যে 1/2, 1/3, অথবা 3/4। অর্থাৎ উপরে দেখা যাচ্ছে যে 3টা হলো লব ছোট আছে, আর 4 হলো হর বড় আছে, লব বড় আছে। তাহলে এই কারণে এগুলোকে বলা হবে মূলত প্রকৃত ভগ্নাংশ। তো মাঝে মাঝে এই সহজ জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে আসে, এই কারণে গুরুত্ব সহকারে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমি আরেকবার বলতে চাই যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তাহলে সহজেই তোমরা বলতে পারবে যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড় তাকে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ বলে। উদাহরণ হিসেবে বলতে পারবা 1/2, 2/3, 3/4 ইত্যাদি। অথবা এক্স এর মাধ্যমে যদি বলো, তাহলে এক্স ভাগ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এগুলোকে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি পারি আমরা, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সহজেই উত্তর দিতে পারবো যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আগেরটার মতোই, যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড়, হর অপেক্ষা কি বড়? লব বড়, তাহলে তাকে কি বলা হবে? অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাহলে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় অথবা লব হর অপেক্ষা বড় তাকে কি বলা হবে? অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ তোমরা দিতে পারবা যে 3/2, 4/3, অথবা
x4 ভাগ x³ মাইনাস 1, এই টাইপের ভগ্নাংশগুলোকেই বলা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ। তো এই চ্যাপ্টারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ডিফিনিশন তোমাদের জন্য, যে আংশিক ভগ্নাংশ কাকে বলে। আংশিক ভগ্নাংশ কাকে বলে, তাহলে আংশিক ভগ্নাংশ যে কোনো বইয়ে আছে যে আংশিক ভগ্নাংশ কাকে বলে, আমি জানার চেষ্টা করব যে আংশিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি। তাহলে আংশিক ভগ্নাংশ দেখো, একটু সবাই লক্ষ্য রাখবে যে যদি কোনো ভগ্নাংশকে অথবা যদি কোনো ভগ্নাংশ এফএক্স বা ফাইএক্স কে দুই বা ততোধিক সহগ ভগ্নাংশের সমষ্টির উপর প্রকাশ করা যায়, তবে তাদের প্রত্যেকটিকে এক একটি কি বলা হবে, আংশিক ভগ্নাংশ বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার বলতে চাই তোমাদের অবগতির জন্য যে আংশিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি। তাহলে আংশিক ভগ্নাংশ আমি এটা দিয়ে যদি উদাহরণ দিই যে যে ভগ্নাংশের যদি কোনো ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের সমষ্টি বা যোগফল আকারে প্রকাশ করা হয়, তবে তবে তাদের প্রত্যেকটিকে ওই ভগ্নাংশের কি বলা হবে, আংশিক ভগ্নাংশ বলা হবে। তাহলে আমি যদি উদাহরণ হিসেবে যদি বলি, উদাহরণ হিসেবে যদি আমি এটাই উদাহরণ হিসেবে যদি আমি যে কোনো একটা ভগ্নাংশের উদাহরণ দিই, তাহলেই দেখতে পাওয়া যাচ্ছে যে যদি আমি এই ভগ্নাংশটার কথাই বলি যে x+1 নিচে x² ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এটাকে যদি ভাঙি আমি a ভাগ x প্লাস b ভাগ x² প্লাস c ভাগ x মাইনাস 1 প্লাস d ভাগ x মাইনাস 1 হোল স্কয়ার, d ভাগ x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এই বাম দিকের এই ভগ্নাংশটাকে, যেহেতু উপরে লব আছে নিচে হর আছে, তাহলে এটা অবশ্যই একটা বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশটাকে ভেঙে আমি দেখা যাচ্ছে কয়টা ভগ্নাংশ পেলাম, একটা দুইটা তিনটে চারটা, তাহলে চারটা ভগ্নাংশ পেলাম। তাহলে চারটা ভগ্নাংশের প্রত্যেকটিকে, যেহেতু আমি বলেছি যে ওই ভগ্নাংশের যোগফল রূপে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যাবে। তাহলে কয়টা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়েছে, এই জায়গাতে চারটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়েছে। তাহলে এই চারটি ভগ্নাংশের প্রত্যেকটিকে ওই মূল ভগ্নাংশের অর্থাৎ এই ভগ্নাংশের কি বলা হবে, আংশিক ভগ্নাংশ বলা হবে। আমরা সবাই জানি যে আংশিক কথাটার অর্থ হলো কিছু অংশ। আংশিক কথাটার অর্থ কি, কিছু অংশ। তাহলে আংশিক মানে যে এ ভাগ এক্স কে যদি বলি, তাহলে এ ভগ্নাংশটার কিছু অংশ অর্থাৎ আংশিক ভগ্নাংশ। তাহলে এ ভাগ এক্সটা কি বলা হবে, এ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। অনুরূপভাবে যদি বলি বি ভাগ x², এটাকে বলা হবে এ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। অথবা সি ভাগ x মাইনাস 1, এটাকেও বলা হবে এ ভগ্নাংশের কি, আংশিক ভগ্নাংশ। তাহলে এটা হলো আমাদের আংশিক ভগ্নাংশের ডিফিনিশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা মোটামুটি এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কাকে বলে, আর আংশিক ভগ্নাংশ কাকে বলে, এগুলো মোটামুটি আলোচনা করা হলো। তো তোমরা বাসায় একটু ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করবে, তাহলে সহজে এই জিনিসগুলো বুঝতে পারবে, কারণ এগুলো তোমরা সবাই 9-10-এ পড়ে আসছো। তো আশা করি তোমরা অবশ্যই এগুলো আমার আমার আমি যে আলোচনা করলাম এগুলো বুঝে শুনে বাসায় পড়ার চেষ্টা করবে, তাহলে সহজে এগুলো তোমরা ক্যাপচারে রাখতে পারবে, অর্থাৎ ধারণা পাবে এই চ্যাপ্টার সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেনে যাব, যেগুলো অতি সংক্ষিপ্ত, যদিও এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো খুবই সোজা। তো হয়তো অনেকে ভাবতে পারো স্যার প্রত্যেক চ্যাপ্টারে তো আপনি সোজা বলছেন, কিন্তু আসলে এই চ্যাপ্টারে যেহেতু এখান থেকে সংক্ষিপ্ত বা রচনামূলক আকারে কোশ্চিন থাকতে পারে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক, হয়তো যে কোনো 3টে কোশ্চিনও থাকতে পারে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক, অথবা 2টি কোশ্চিনও থাকতে পারে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অথবা অতি সংক্ষিপ্ত রচনামূলক, এই টাইপের কোশ্চিন থাকতে পারে। তো এই টাইপের কোশ্চিনগুলো এই চ্যাপ্টারে একটা সুবিধা কি, যে এই চ্যাপ্টারে প্রায় সবগুলো অঙ্ক একই টাইপের। তো একটা বা কিছু অংশ যদি আমি ভালো করে বুঝি, তাহলে অন্যান্য অংশগুলো আমি সহজেই অ্যান্সার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখবে যে অতি সংক্ষিপ্তগুলো যদি ঠিকমতো তুমি ভাঙতে পারো, আংশিক ভগ্নাংশে যে ডিফিনিশন দিলাম ওই ভগ্নাংশে ভাঙতে পারো, তাহলে সংক্ষিপ্ত রচনামূলক তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে, কারণ সেই জায়গাতে তেমন কিছু না, খালি ধ্রুবগুলোর মান বের করা। সংক্ষিপ্ত তো একই নিয়ম, রচনামূলকও একই নিয়ম। তাহলে অতি সংক্ষিপ্ততে ওরকম মান বের করতে হবে না, কারণ যেহেতু অতি সংক্ষিপ্ত কোশ্চিন অর্থাৎ ছোট কোশ্চিন, আর রচনামূলক বা সংক্ষিপ্ত কোশ্চিনে কি করতে হবে, ধ্রুবগুলোর কি করতে হবে, মান বের করতে হবে। তাহলে নিয়ম কিন্তু মোটামুটি সংক্ষিপ্ত রচনামূলক একই রকম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখবে যে এখানে কোনো বইয়ে অতি সংক্ষিপ্ত যেগুলো একবারে ইজি বা একেবারে ছোট সিম্পল কোশ্চিন, সেগুলোতে মান বের করেছে। তো তোমাদের অবশ্যই যেগুলো মান বের করা অঙ্ক বেশিরভাগই সংক্ষিপ্ত রচনামূলকের জন্য।
তো যদি এক একটা মান বের করতে হয় সেটা হয়তো খুবই ছোট একটা অঙ্ক, এ কারণে অতি সংক্ষিপ্ত অনেক বই হয়তো মান বের করে দেখানো হয়েছে। তো মান বের করার তেমন কোনো দরকার নাই, যে তোমাদের সংক্ষিপ্ত রচনামূলক আকারে আসলে সেগুলোর মান বের করে আমাকে অবশ্যই দেখাতে হবে। তাহলে সেখানে যেহেতু মার্ক বেশি আছে, 3 আছে, 8 আছে, তাহলে তোমাকে অবশ্যই সেগুলো মান বের করে দেখাতে হবে, না হলে এক্সামিনার তোমাকে ফুল মার্ক হয়তো নাও দিতে পারে। তো এই কারণে একটু লক্ষ্য রাখবে। অতি সংক্ষিপ্ত তুমি মান বের করার তেমন বেশি প্রয়োজন নাই, খুব বেশি ছোট হলে হয়তো অনেকে মান বের করে দেখাচ্ছে, কিন্তু হয়তো না মান বের করলেও তোমাকে হয়তো 2 মার্কের মধ্যে হয়তো 2 দিতে পারে এক্সামিনার। কিন্তু সংক্ষিপ্ত রচনামূলকে অবশ্যই তোমাকে কি করতে হবে, মান বের করে দেখাইতে হবে, না হলে এক্সামিনার তোমাকে 3 বা 8 মার্ক দিবে না। তো এই কারণে একটু সবাই লক্ষ্য রাখবে। অতি সংক্ষিপ্ত কোশ্চিন দেখো, যেমন প্রথম কোশ্চিনটাই আছে যে প্রথমে কোশ্চিনগুলোতে কি বলা হয়েছে, নিম্নলিখিত ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো। নিম্নলিখিত ভগ্নাংশগুলোকে কি আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তাহলে দেখো 1 নম্বর আছে, উপরে আছে 3x + 4 আর নিচে হলো x + 1 × x + 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই জায়গাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা কি ভগ্নাংশ, এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝবা? এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে 3x + 4 নিচে হলো x + 1 × x + 2। তাহলে এখানে দেখতে পাচ্ছ x এর পাওয়ারটা কত আছে? 1 আছে। x এর পাওয়ারটা কত? 1। আর এখানে দেখো x এর পাওয়ার এখানে 1, এখানে 1, তাহলে যদি গুণ করা হয় তাহলে x আর x গুণ দিলে কত হয়? x²। তাহলে উপরে x এর পাওয়ার 1 আর নিচে x এর পাওয়ার কত? স্কয়ার, অর্থাৎ x আর x গুণ দিলে x² হয়। তাহলে এই কারণে উপরে x এর পাওয়ার 1, নিচে x এর পাওয়ার 2, অর্থাৎ উপরে x আর নিচে হলো x²। তাহলে এই কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখবে, যেহেতু উপরে x এর পাওয়ার কম আর নিচে হরে লবে x এর পাওয়ারটা ছোট আর হরে x এর পাওয়ারটা বড়, এই কারণে এটাকে আমি সহজেই বলতে পারছি এটা কি ভগ্নাংশ, একটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশে দেখো এটাকে সহজেই ভাঙা যাচ্ছে যে 3x + 1 নিচে হলো x + 1 × x + 2। এটা সমান কি লিখতে পারি? a ভাগ x + 1 প্লাস b ভাগ x + 2। আমি আগেই বলেছি যে এটা আংশিক ভগ্নাংশের ডিফিনিশন থেকে আসবে, যে কোনো ভগ্নাংশকে যদি 2 বা ততোধিক ভগ্নাংশের সমষ্টির উপর প্রকাশ করা হয় তবে তাদের প্রত্যেকটিকে এক একটি কি বলা হবে? আংশিক ভগ্নাংশ বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখো, এই যে মাঝে সমান দেওয়া হয়েছে, অনেক জায়গায় এটা কি দেওয়া আছে? ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। তো এগুলো নিয়ে তোমরা অত চিন্তা করবে না, কারণ তুমি ইকুইভ্যালেন্ট দিলেও হবে, কারণ এটার ইকুইভ্যালেন্ট তো এই দুটো যোগফল। তো এখানে যদি ইকুইভ্যালেন্ট দাও, অর্থাৎ 3টা দাও, বা অনেক সময় উপরে সর্বসম চিহ্ন দেয় দিয়ে ইকুইভ্যালেন্ট বলে, সেটাও করতে পারবে। তাহলে অনেক সময় বেশিরভাগ বই হয়তো সমান ব্যবহার করা হয়েছে, অনেক বই হয়তো ইকুইভ্যালেন্ট ব্যবহার করা হয়েছে। তো সেগুলো প্রবলেম নাই, তুমি সমান দিয়ে +2 সমান হলো a ভাগ x + 1 প্লাস b ভাগ x + 2। তাহলে এটাই হলো আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ হয়ে গেল। তো যেহেতু অতি সংক্ষিপ্ত কোশ্চিন, আর a আর b এর মান বের করার দরকার নাই, আর এই কোশ্চিনটাই যদি সংক্ষিপ্ত থাকে বা রচনামূলকে থাকে, অবশ্যই আমাকে কি করতে হবে? a এবং b এর মানটা বের করে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে সহজেই বোঝা গেল। তাহলে এখানে দেখো আমি আরেকবার আলোচনা করতেছি যে যদি কোনো প্রকৃত ভগ্নাংশ হয় আর সেগুলো যেমন হরে যদি x এর পাওয়ারটা 1 ঘাতে থাকে, অর্থাৎ x এর পাওয়ার এখানে 1 আছে, x এর পাওয়ার এখানে 1 আছে, তাহলে আমরা সহজেই বলতে পারবো a ভাগ প্রথম ফ্যাক্টরটা অর্থাৎ x + 1 প্লাস সূত্রের প্লাস, যেহেতু সমষ্টি তাহলে প্লাস, আর b ভাগ দ্বিতীয় ফ্যাক্টরটা অর্থাৎ x + 2। তাহলে সহজেই আমরা এখানে ভেঙে দিতে পারলাম। এখন 2 নাম্বার কোশ্চেনে যাচ্ছি আমি। দেখো নতুন নতুন নিয়ম আসবে হয়তো, কিন্তু একটু লক্ষ্য রাখবে, খুব বেশি কঠিন না। তাহলে এই জায়গাতে যেমন 2 নম্বরে আছে, দেখতে পাচ্ছ যে 7x - 1 নিচে হলো 1 - 5x + 6x²। তাহলে এখানে দেখো যেহেতু নিচে ফ্যাক্টর নাই, তো আমি ফ্যাক্টর করার চেষ্টা করব, তাহলে তোমাদের সুবিধা হবে। ফ্যাক্টর মানে কি? এই জায়গাতে উৎপাদক। ফ্যাক্টর মানে কি? উৎপাদক, যেটা তোমরা 5x + 6x²। উপরে একটা ফ্যাক্টর করার দরকার নাই, উপরে তো যেহেতু 7x - 1 এটা একটা ফ্যাক্টরই মনে করো আছে 7x - 1, আর এখানে দেখো 1 - 5x + 6x²। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো এটাকে সহজেই যদি মিডল ফ্যাক্টর করো, তাহলে প্রথমটা শেষেরটা গুণ দিলে 6 একে 6, আর যদি এটাকে ভাঙানো হয় বা যেভাবে লসাগু করো 3 দুগুণা 6, 6কে ভাঙলে কত হয়? 3 দুগুণা 6, তাহলে 3 আর 2 কত হয়? 5 হয়।
তাহলে এই কারণে আমি লিখতে পারি এখানে সহজেই 1-3x মাইনাস 2x প্লাস 6x স্কোয়ার। তাহলে 1-3x মাইনাস 2x প্লাস 6x স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যেহেতু -5 আমাকে করতে হবে, তাহলে অবশ্যই দুটার সামনেই মাইনাস দিতে হবে। একটা মাইনাস একটা প্লাস দিলে সেটা 5 আসবে না, সেটা কমে যাবে। যেহেতু আমাকে 5 দরকার, এই কারণে দুটার সামনেই আমাকে নেগেটিভ দিতে হবে। তাহলে -3 আর -2, তাহলে কত হয় -5 ইন্টু এক্স, তার মানে -5x। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে 1 আর 6 গুণ দিলে 6, 6 একে 6ও তো হয়, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো ওই 6 একে 6 দিলে দেখবে যে প্লাস মাইনাসে একটু মিলছে না, একটু প্রবলেম হচ্ছে। এখানে যদি তুমি -6x দাও আর প্লাস এক্স দাও, তাহলে এখানে মিলছে না। এই কারণে অবশ্যই তোমাকে, বা ফ্যাক্টর যদি করতে চাও তাহলে দুটো ফ্যাক্টর সেম আসবে না, এই কারণে অবশ্যই তোমাকে এটাই দিতে হবে যে -3x মাইনাস 2x প্লাস 6x স্কোয়ার। তাহলে এখানে দেখো আমি ফ্যাক্টর করার চেষ্টা করি। 7x মাইনাস 1, নিচে হলো এখানে 1 কিছুর কমন নাই, 1 কমন, 1 ইন্টু 1-3x, আর এখানে -2 যদি কমন নাও তাহলে -2x কমন নিলে কি থাকছে 1-3x। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 7x মাইনাস 1 1-3x ফ্যাক্টর ইন্টু এখানে কি থাকছে 1-2x, তাহলে 1-2x। তাহলে এখানে দেখতে পাচ্ছ নিচে ফ্যাক্টর হয়ে গেছে, তাহলে উপরে থাকছে মূলত 7x মাইনাস 1, নিচে হলো 1-3x ইন্টু 1-2x। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই জায়গা তো দেখতে পাচ্ছ যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কিভাবে প্রকৃত ভগ্নাংশ? আমি কিন্তু বারবার বলতেছি তোমাদের সুবিধার্থে, হয়তো বলবো যে স্যার একই কথা বারবার বলতেছে, কিন্তু না, তোমাদের সুবিধার জন্য যারা দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু চাই যে আমরা তো একবারে বুঝতে পারবো না, স্যার বারবার আপনি রিপিট করেন। এই কারণে তোমাদের সুবিধার্থেই অনেকে বিরক্ত মনে করবে না, কারণ যেহেতু অনেকে তোমাদের যদি 50 জন একটা গ্রুপে 50 জন বা 48 জন বা 60 জন স্টুডেন্ট থাকো, তার মধ্যে দেখায় যে 5 জন বা 10 জন খুবই ভালো স্টুডেন্ট, আর বাকি প্রায় 20-30 জন বা 40 জনই দেখায় যে মোটামুটি টাইপের স্টুডেন্ট। অনেকে তারাকে একবার বললে অনেকে ক্যাচ করতে পারে না, এই কারণে তাদেরকে বারবার বলতে হয়। তো এই কারণে অনেকে যারা ভালো স্টুডেন্ট বিরক্ত মনে করবে না, তোমাদের সুবিধার্থে তোমরা সেটাকে পজিটিভলি নিবে এবং ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করবে। কারণ দুর্বল স্টুডেন্ট তোমার মতো তার ব্রেন অত তুখার না যে সহজেই একবার বলাতেই সে বুঝতে পারবে। এই কারণে আমি বারবার রিপিট করতেছি, তোমরা সেটাকে পজিটিভলি নিয়ে ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ উপরে আছে 7x মাইনাস 1, নিচে আছে 1-3x ইন্টু 1-2x। তাহলে যেহেতু এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, কিভাবে প্রকৃত ভগ্নাংশ? উপরে আছে x এর পাওয়ার 1, এখানে দেখো x অর্থাৎ -3x মাইনাস 2x গুণ দিলে হবে প্লাস 6x স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ x এর পাওয়ারটা 2 হচ্ছে, এই কারণে উপরে যেহেতু x এর পাওয়ার 1 আর এখানে x এর পাওয়ার 2 অর্থাৎ 6x স্কোয়ার আসছে গুণ দিলে। তাহলে এটা অবশ্যই এটা একটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের নিয়ম কি বলেছি আমি? যে a ভাগ প্রথম ফ্যাক্টরটা প্লাস b ভাগ 1-2x। আমি আর একবার বলতে চাই যে উপরে লব আর নিচে যদি দুইটা ফ্যাক্টর থাকে, সেগুলো এক ঘাতের হয়, অর্থাৎ x এর পাওয়ার যদি অন হয়, তাহলে আমরা সহজে বলতে পারি a ভাগ প্রথম ফ্যাক্টরটা প্লাস b ভাগ দ্বিতীয় ফ্যাক্টরটা। এইভাবে আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যে কোশ্চেন বলছিল নিম্নলিখিত ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশে আকারে প্রকাশ করো, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এটা সমান হলো a ভাগ এত প্লাস b ভাগ এত। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা সহজেই এগুলো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারছি। যে 3 নম্বর কোশ্চেনটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে মনে করবে যে স্যার সবগুলোই তো আলোচনা করছেন, এটা তোমাদের জন্য পজিটিভ, তোমরা পজিটিভলি নিবে সেটা, কারণ প্রায় বেশিরভাগ আলোচনা করলেই তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে। কারণ অনেকেই অঙ্কের সম্পর্কে হয়তো ভীতি আছে যে স্যার আমি অঙ্ক পারি না, কিন্তু কেন পারো না? তোমার চেষ্টা ত্রুটি আছে, এই কারণেই পারো না তুমি। কিন্তু একই স্টুডেন্ট দেখো, তোমার বন্ধু বা বান্ধব একই ক্লাস করে একই সময় দিয়ে যে বুঝে দেখো যে তোমার এই সাবজেক্টে A+ পাচ্ছে, আর তুমি দেখায় যে পাস করতে পারতেছো না। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই কারণে ক্ষুদ্র হলে সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তুমি আমার এই সাবজেক্টে ভালো করতে পারবে। আর আমি আগেই বলেছি যে অঙ্ক তোমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এই কারণে সেটাকে অবহেলা করবে না, বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলেই দেখা যায় তুমি যতই দুর্বল হও না কেন এই সাবজেক্টে তুমি সহজেই সমাধান করতে পারবে এবং ভালো মার্কস পাবে। তাহলে এখানে লক্ষ্য রাখো আরেকটা কোশ্চেন 3 নম্বরে আছে কি, x² প্লাস x প্লাস 1, নিচে আছে x² মাইনাস 4 ইন্টু x মাইনাস 1। তাহলে এখানে যদিও মাইনাসটা উঠে নাই, তাহলে এখানে
এখানে মাইনাসটা উঠে নাই, তো এখানে মাইনাস হবে, একটু লক্ষ্য রাখবা, তোমাদের বই হয়তো দেওয়া আছে। যে উপরে আমি আরেকবার স্পষ্ট করে বলতে চাই, অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লবে আছে, আর হরে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই জায়গা তো তোমাদের আমি দেখাইতে চাই বা তোমরা বুঝতে পারছো যে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো এখানে দেখা যাচ্ছে যে উপরে এক্স এর পর টু আছে, আর এখানে এক্স স্কোয়ার আর এক্স গুণ দিলে কত হয়, এক্স কিউব হয়। তাহলে এখানে সহজেই বুঝতে পারছো যে উপরে এক্স এর পর টু আর নিচে এক্স কিউব মানে এক্স এর পর থ্রি। তাহলে এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমি সহজেই দেখো আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারছি। তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, এটাকে পরে কল্পনা করতে পারি বা আগেও নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর যেহেতু এটা দ্বিঘাত একটা বহুপদী, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে যদি ভাঙি তাহলে কত হয় বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদিও তোমাদের এখানে পরে নিয়েছে, তো পরেই নিয়ে আমি তোমাদের সুবিধা হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান, এটা যেহেতু এক ঘাত, এক্স এর পর অন আছে, এই কারণে এক ঘাতের উৎপাদক এটা। তাহলে এক্স এক্স মাইনাস ওয়ান, তাহলে এ ভাগ এক্স মাইনাস ওয়ান, এক ঘাতের উৎপাদক হলে কোনো প্রবলেম নাই, এ ভাগ এক্স মাইনাস ওয়ান আমি লিখতে পারি। দেখো এ ভাগ এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এ ভাগ এ ফ্যাক্টরটা এক্স মাইনাস ওয়ানের ফ্যাক্টর, প্লাস যেহেতু এখানে দ্বিঘাত আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, এখানে লক্ষ্য রাখো যদিও মাইনাসটা উঠে নাই, তোমরা দিয়ে নিবে বা বইয়ে দেখবা যে দেওয়া আছে মাইনাস। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর, তাহলে এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি, আমরা সহজেই জানি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস টু, আর এ প্লাস বি মানে এক্স প্লাস টু। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথমে যেহেতু এ নেওয়া হয়েছে, তারপরের কনস্ট্যান্ট আসবে বি, তারপর পরের কনস্ট্যান্ট কি সি। তাহলে বি ভাগ এক্স মাইনাস টু প্লাস সি ভাগ এক্স প্লাস টু। আমি আরেকবার বলতে চাই যে তোমাদের সুবিধার্থে, যে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে নিচে এটা কিন্তু একটা কি ভগ্নাংশ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কেন, যে এক্স এর পর যেহেতু টু আছে, আর নিচে এক্স এর পর এক্স স্কোয়ার আর এক্স গুণ দিলে এক্স কিউব, তাহলে থ্রি আছে। তাহলে এটা অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি অঙ্কটাকে সমাধান করার সুবিধার্থে তাহলে এক্স মাইনাস ওয়ানটাকে প্রথমে নিয়েছি। তাহলে এ ভাগ এক্স মাইনাস ওয়ান প্লাস, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ফোর এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা নিবা সেটাই হবে। তাহলে আগে এখানে মাইনাস নেওয়া হয়েছে, কারণে বি ভাগ এক্স মাইনাস টু অর্থাৎ এ মাইনাস বি এর সূত্র, প্লাস সি ভাগ এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস টু নেওয়া হয়েছে। আমাদের এভাবেই আমি এগুলোকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। কেউ যদি এই অঙ্কটা যদি মনে করে এক্স মাইনাস ওয়ানটা পরে নিব, তাহলে এভাবেও নিতে পারে। এক্স স্কোয়ার মাইনাস ফোর মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কেউ যদি মনে করে এক্স প্লাস টু, আমি এভাবে লিখবো যে এ ভাগ এক্স প্লাস টু প্লাস বি ভাগ এক্স মাইনাস টু প্লাস সি ভাগ এক্স মাইনাস ওয়ান, তাও হবে। তুমি তোমার মতো করে লিখবা, মুখস্থ করে রাখার চেষ্টা করবে না, তুমি নিয়মটা ফলো করবে, অবশ্যই সেগুলো পারবে। তাহলে আমি কি বললাম, কেউ যদি বলে এটাকে যে এ ভাগ এক্স প্লাস করার সুযোগ নাই, তাহলে দেখো নিয়ম কিন্তু একই। তুমি যেহেতু এগুলো কনস্ট্যান্ট নেওয়া হয়েছে, আগে পরে কোনো প্রবলেম নাই, তাহলে এইভাবে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। তাহলে দেখো আমি 5 নাম্বার কোশ্চেনে যাব, 4 নাম্বার 5 নাম্বার প্রায় সেম কোশ্চেন। তাহলে দেখো 5 নাম্বার কোশ্চেনে একটু সবাই বোঝার চেষ্টা করবে যে 5 নাম্বার কোশ্চেনটাতে আছে কি যে এক্স প্লাস ওয়ান, নিচে হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, কি আছে এক্স প্লাস ওয়ান, আর নিচে হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটু লক্ষ্য রাখো যে উপরে দেখো এক্স এর পাওয়ারটা কত আছে, ওয়ান আছে, আর এখানে দেখো এক্স এর পাওয়ারটা কত আছে, এক্স এর পাওয়ার যদিও প্রথমটাতে এক্স স্কোয়ার, আর এটাকে যদি ভাঙো সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ দিলে কত হবে, এক্স ফোর হবে। তাহলে নিচে এক্স এর পাওয়ারটা হচ্ছে ফোর, আর উপরে এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে অবশ্যই এটা একটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখো যে উপরে আমি এ ভাগ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হলে কয়বার ভাঙতে পারবো, যেহেতু এক্স এর পাওয়ার টু আছে, কারণ দুইবার নিতে পারবো। দেখো এক্স এর পাওয়ার টু থাকার জন্য কয়বার নিতে পারবো, দুইবার নিতে পারবো। তাহলে এই কারণে দেখো এ ভাগ এক্স প্লাস বি ভাগ এক্স স্কোয়ার, তাহলে এই স্কোয়ার থাকলে দুইবার নিতে পারবো, কিউব থাকলে তিনবার নিতে পারবো, ফোর থাকলে চারবার নিতে পারবো। তো দেখো আগেরগুলোতে শুধু এক ঘাত ছিল, এই কারণে একবার নিয়েছিলাম।
কিন্তু যেহেতু এগুলো দ্বিঘাত আছে, এক্স স্কোয়ার আছে আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, এই কারণে কয়বার নিতে পারবো, দুইবার নিতে পারবো। তাহলে এক্স, তাহলে এ ভাগ এক্স প্লাস বি ভাগ এক্স এর উপর স্কোয়ার, তাহলে বি ভাগ এক্স স্কোয়ার প্লাস সি ভাগ এক্স মাইনাস ওয়ান যেহেতু স্কোয়ার আছে প্লাস ডি ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। চারের ক্ষেত্রে তাই, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান, নিচে তাহলে কি বলতে পারবো, নিচে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। তাহলে এটা অবশ্যই এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এ ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে কয়বার নিতে পারবো, আমি দুইবার নিতে পারবো। তাহলে দেখো এ ভাগ এক্স মাইনাস ওয়ান প্লাস বি ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ভাগ এক্স মাইনাস টু। এটা যেহেতু এক ঘাতের অর্থাৎ এক ঘাতের উৎপাদক, এ কারণে সি ভাগ এক্স মাইনাস টু। তো এগুলো একটু চেষ্টা করবে, এগুলো খুব ইজি, একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে দেখো আমি 7 নাম্বার কোশ্চেনটাতে যাচ্ছি, 6-7 প্রায় মিল আছে অনেকটা। তাহলে দেখো 6-7 মিল আছে, আমি 7 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো, এটা একটু ব্যতিক্রম আছে, আগেরটা চেয়ে একটু ভিন্ন আছে, তো প্রায় সেম তারপরও কিছুটা ভিন্ন আছে, একটু লক্ষ্য রাখার চেষ্টা করবে। যে যে উপরে 7 নাম্বার কোশ্চেনে আছে কি, 3x মাইনাস ওয়ান, নিচে হলো x প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। উপরে দেখো 3x প্লাস ওয়ান, 3x মাইনাস ওয়ান, আর নিচে হলো x প্লাস ওয়ান, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এটাও আমি বলতে পারি কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ, আমি কিন্তু একই কথা বারবার বলতেছি, তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু বিরক্ত যেন না লাগে, একটু সবাই মনোযোগ সহকারে শোনার বা বোঝার চেষ্টা করবে। যে উপরে এক্স এর পর ওয়ান আছে, আর এখানে এক্স আর এক্স স্কোয়ার গুণ দিলে কত হয়, এক্স কিউব হয়। তাহলে এক্স এর পরটা ধরে নেওয়া যাচ্ছে 3 হচ্ছে, তাহলে অবশ্যই এক্স এর পর উপরে ওয়ান আর নিচে হলো 3 এক্স কিউব। তাহলে এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখো উপরে আছে 3x মাইনাস ওয়ান, নিচে হলো এক্স প্লাস ওয়ান, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এই অঙ্কটা একটু ব্যতিক্রম তোমাদের জন্য। দেখো তাহলে উপরে যেহেতু এটা নিচে এক ঘাতের উৎপাদক আছে, কারণে এ ভাগ এক্স প্লাস ওয়ান দিলাম, তারপর প্লাস, সূত্র অনুযায়ী কি আছে প্লাস। আর যেহেতু এটা আছে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দ্বিঘাত পলিনোমিয়াল এই জায়গাতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু এটা ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা দ্বিঘাত, এ কারণে আমি বলতে পারি বিএক্স প্লাস সি, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। অনেকের প্রশ্ন জানতে পারে যে বিএক্স প্লাস সি আসলো কেন। তো এই জায়গাতে বিএক্স প্লাস সি এই কারণে আসলো যেহেতু এটা একটা কি দ্বিঘাত বহুপদী, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা কি দ্বিঘাত। এক্স থাকলে যেমন প্রথমটাতে এক্স প্লাস ওয়ান আছে, এই কারণে সরাসরি এ ভাগ এক্স প্লাস ওয়ান লেখা হয়েছে। কিন্তু যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই কারণে এই জায়গাতে কি হয়েছে বিএক্স প্লাস সি। বি কেন হলো, যেহেতু প্রথমে একটা কনস্ট্যান্ট আমি অলরেডি ব্যবহার করেছি এ, তাহলে এর পরে কি আছে বলতো, বি আছে, এরপরে কি আছে, বি আছে। তাহলে এই কারণে এরপরে দেখো লেখা হয়েছে বিএক্স প্লাস সি, আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটা একটু ব্যতিক্রম, একটু সবাই লক্ষ্য রাখবে। তাহলে বিএক্স প্লাস সি, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এই নিয়মে আমি উপরেরটাও করতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমি দেখো এটাকে যদি আগে চিন্তা করি যে এ ভাগ এক্স প্লাস ওয়ান স্কোয়ার থাকলে কয়বার লিখতে হবে, দুইবার, আর বি ভাগ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস, এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বিঘাত বহুপদী আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ারের জন্য সি এক্স প্লাস ডি। হয়তো অনেকের প্রশ্ন জানতে পারে, স্যার আপনি এই জায়গাতে বি লিখছেন, এই জায়গাতে সি লিখছেন কেন। তাহলে এই জায়গাতে সি কেন হলো, যেহেতু দেখতে পাচ্ছ এই জায়গাতে এ আর বি কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। কি হয়েছে, এ আর বিটা কনস্ট্যান্টটা ব্যবহার করা হয়েছে। এ কারণে নিয়ম কিন্তু একই, একটা মুখস্থ করে রাখলে কিন্তু হবে না, যেহেতু এখানে প্রথম দুইটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে এ আর বি, এ কারণে এখানে আমি বলতে পারি সি এ আর বি এর পরে কি আসে বলতো, সি আসে। তাহলে সি এক্স প্লাস ডি, তাহলে পর্যায়ক্রমে আমাকে কনস্ট্যান্ট গুলো নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সি এক্স প্লাস ডি, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, কেউ যদি মনে করো না এটা আমি আমার মতো করে করবো, তাও করতে পারবা। যদি কেউ মনে করো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে যদি তুমি মনে করো যে আমি সমান দিয়ে এভাবে লিখবো, তাও লিখতে পারবা যে এক্স প্লাস বি, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি ভাগ এক্স প্লাস ওয়ান
প্লাস ডি ভাগ এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার, এটাও লেখা যেতে পারে, তুমি তোমার মতো করে লিখতে পারবে, নিয়ম ঠিক থাকলেই হবে। ওটাকে তুমি যদি আগে ব্যবহার করে এক্স স্কয়ার প্লাস ওয়ানকে আগে চিন্তা করে, তাহলে আমি যেভাবে বললাম ওভাবে লিখতে পারবা। আর যদি এক্স প্লাস ওয়ান হোল স্কয়ারটাকে আগে চিন্তা করো, তাহলে এইভাবে লিখতে পারবে। স্কয়ার এর কারণে দুইবার লেখা হয়েছে, আর এটা যেহেতু দ্বিঘাত, এ কারণে সি এক্স প্লাস ডি ভাগ এক্স স্কয়ার প্লাস ওয়ান লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই বাসায় প্র্যাকটিস করবে, আমি আশা করি তোমরা এগুলো সবাই পারবে, খুবই ইজি জিনিস। তো এগুলো আমি আর নতুন করে কিছু বলবো না। যেমন 10 নম্বরে একবারে ইজি, যে 1 ভাগ 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, তার মানে কি এ ভাগ 1 মাইনাস এক্স প্লাস বি ভাগ 1 প্লাস এক্স। এগুলো তোমরা আশা করি সবাই পারবে। তো এগুলো বাসায় করার চেষ্টা করবে, অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সবাই বাসায় চেষ্টা করবে। যেমন যে 12 নম্বর কোশ্চেন আছে, বীজগণিত প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়, এখানে আমি আগেই বলেছি যে ভগ্নাংশ হর লব অপেক্ষা বড় তাকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আমি উদাহরণ সহ আলোচনা করেছি, আশা করি তোমরা এগুলো পারবে, এগুলো পারবে আশা করি তোমরা। তো এখন দেখো 12 নম্বর কোশ্চেনটা, যেহেতু সময় খুব আর কম আছে, মাত্র 4 মিনিট সময় আছে, তো আমি 12 নম্বর কোশ্চেনটা আলোচনা করতে চাই। যে নিচে কি আছে এখানে 12 নম্বর কোশ্চেনটা, যে এক্স প্লাস ওয়ান নিচে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতে দেখতে পাচ্ছ তোমরা স্পষ্ট যে এক্স এর পাওয়ার ওয়ান আছে, আর নিচে এক্স এর পাওয়ার কত আছে, এক্স স্কোয়ার আছে। আর এখানে তো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে ভাঙলে তো আসবেই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান, সূত্র ভাঙালে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানকার এক্স স্কয়ার আর এক্স স্কয়ার গুণ দিলে কত হয়, x4 হয়। তাহলে উপরে এক্স এর পাওয়ার 1 আর নিচে এক্স এর পাওয়ার কত হচ্ছে 4। তাহলে এটা আমি সহজেই বলতে পারবো এটা কি ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ দেখো, যদি আমি এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার হলে কয়বার হবে বলো তো, 2 বার হবে। এক্স স্কয়ার হলে কয়বার হবে, 2 বার হবে। তাহলে এখানে আমি লিখতে পারি সহজেই a ভাগ এক্স প্লাস বি ভাগ এক্স স্কয়ার। যদি কোনো কারণবশত এক্স কিউব থাকতো, তাহলে কি লিখতে পারতাম, a ভাগ এক্স প্লাস বি ভাগ এক্স স্কয়ার প্লাস সি ভাগ এক্স কিউব, এভাবে কিন্তু লিখতে পারতাম। কিন্তু এক্স স্কয়ার যেহেতু আছে, তাহলে লিখলাম কি 2 বার, a ভাগ এক্স প্লাস বি ভাগ এক্স স্কয়ার প্লাস এখানে আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার। এটাও কয়টা আছে বলো তো, 2 বার আছে। তাহলে এটাও 2 বার লিখবো আমি, সি ভাগ এক্স মাইনাস ওয়ান প্লাস ডি ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার। এই জায়গাতে কিন্তু এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার, তাহলে ডি ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার। তাহলে এইভাবে তোমরা এই আংশিক ভগ্নাংশগুলো করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো একটু সবাই লক্ষ্য রাখবে যে তোমাদের আজকে আমি বিশদভাবে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আলোচনা করলাম। আমি অতি সংক্ষিপ্ত কোশ্চেনটাতে একটু বেশি সময় দেওয়ার অর্থই হলো তোমরা যেন তোমাদের বেজটাকে শক্তিশালী করতে পারো, তাহলে সহজেই তোমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক কোশ্চেনগুলো সমাধান করতে পারবে। হয়তো অনেকে মনে করবো স্যার অতি সংক্ষিপ্ত একদিন একটা ক্লাস শেষ হয়ে গেল, তাহলে কি সংক্ষিপ্ত রচনামূলক একদিন হবে? তো অবশ্যই হবে। তুমি যদি আমি চাই তোমার বেজটা অর্থাৎ তোমার বেসিকটা শক্তিশালী হোক, তাহলে বেসিক অতি সংক্ষিপ্ত এই সূত্র প্লাস অতি সংক্ষিপ্ত এই আলোচনাগুলো যদি তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার বেসটা যদি শক্তিশালী হয়, তাহলে তুমি সহজেই সংক্ষিপ্ত রচনামূলকগুলো কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে। এই কারণে আমি অতি সংক্ষিপ্তটা একটু সময় নিয়ে আলোচনা করলাম তোমাদের সুবিধার্থেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আজকে যেহেতু 6 নম্বর চ্যাপ্টার তোমাদের প্রথম ক্লাস হলো, সামনের দিন হয়তো আমি সংক্ষিপ্ত রচনামূলক ক্লাস নিব। তোমরা অতি সংক্ষিপ্তটা অবশ্যই ভালো করে করার চেষ্টা করবে এবং বাসায় বেশি 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 প্র্যাকটিস করবে। অতি সংক্ষিপ্তগুলো থেকেও কমপক্ষে একটা কোশ্চিন আছে 2 মার্কের। অতি সংক্ষিপ্ত রচনামূলক একই নিয়মের, আমি আগেই বলেছি যে অতি সংক্ষিপ্তটাতে শুধু আংশিক ভগ্নাংশ প্রকাশ করে রেখে দেওয়া হয়, আর সংক্ষিপ্ত রচনামূলকগুলোকে কি করতে হয়, আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হয়, প্লাস যে কনস্ট্যান্টগুলো থাকে এ বি সি ডি এগুলোর কি করতে হয়, মান বের করতে হয়। এটাই হলো পার্থক্য। এ কারণে যেহেতু মান বের করতে হয় এ বি সি ডি এই কনস্ট্যান্টগুলো, এই কারণে সংক্ষিপ্ত রচনামূলক কোশ্চেনগুলো অতি সংক্ষিপ্ত চেয়ে বড় হয়ে যায়। এই জায়গাতে যেহেতু মান বের করা হয় না, এই কারণে খুবই ছোট আকারে থাকে, আর ওখানে যেহেতু মান বের করতে হয়, এই কারণে এগুলো বড় হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের, যেহেতু এখান থেকে অবশ্যই একটা বা দুইটা কোশ্চিন থাকে, অনেক সময় 3টাও থাকে, তো কমপক্ষে 2টা কোশ্চিন তোমরা এই চ্যাপ্টার থেকে পাবে, কমন পাবে, কারণ অতি সংক্ষিপ্ত
আর সংক্ষিপ্ত রচনামূলকের মধ্যে হয়তো একটা থাকতে পারে, সংক্ষিপ্ত থাকলে হয়তো রচনামূলক নাও থাকতে পারে। তো কমপক্ষে এখান থেকে 2টা কোশ্চিন, ভাগ্য ভালো হলে 3টা কোশ্চিনও থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর এই সাথে সাথে যেহেতু তোমরা বেশিরভাগ সময় বাসায় সময় কাটাতে হচ্ছে, তোমাদের যেহেতু ক্লাসে যেতে হচ্ছে না সশরীরে, তোমরা অবশ্যই আমার এই সাবজেক্টের পাশাপাশি তোমরা সাধারণ জ্ঞান বলো, ইংলিশ বলো, এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে কঠোর পরিশ্রমের তুলনা হয় না। কারণ তোমাকে পরিশ্রম তুমি যদি ঠিক মতো করতে পারো, নিজেকে যোগ্য করে তুলতে পারো, তাহলে অবশ্যই তুমি বের হওয়ার সাথে সাথে একটা যোগ্যতা সম্পন্ন অর্থাৎ ভালো একটা চাকরি তুমি হোল্ড করতে পারবে, অর্থাৎ ভালো একটা চাকরি পাবে। তো এই কারণে এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। বললাম যে শুধু আমার সাবজেক্ট দিয়ে কিন্তু চাকরি হবে না, এর সাথে সাথে কি করতে হবে তোমাকে, সাধারণ জ্ঞান বা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ড, এগুলো পড়তে হবে। একদিনেই কিন্তু হবে না। হয়তো অনেকে ভাবে যে আমি পড়াশোনা শেষ করে এগুলো পড়বো, কিন্তু আসলে পড়াশোনা শেষ করে তুমি সময় পাবে না, যে তুমি কোনটা পড়বে দিশা পাবে না। এই কারণে এখন এখন যে বেসিক জিনিসগুলো এখন থেকেই তোমরা হয়তো অনেকে মনে করবা যে স্যার আমরা তো খালি শুধু এখন প্রথম সেমিস্টার পড়ি, আরও তো 7টা সেমিস্টার বাকি আছে, তো আমি কখন এত তাড়াতাড়ি পড়লে তো পরে পরে এগুলো ভুলে যাব, তো এগুলো চেঞ্জ হয়ে যাবে, সাধারণ জ্ঞান বলি এগুলো চেঞ্জ হয়ে যাবে। তা আসলে কিছু বেসিক জিনিস আছে, এগুলো চেঞ্জ হয় না। যেমন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে শেখ মুজিবুর রহমান। তাহলে এই শেখ মুজিবুর রহমান এগুলো কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। প্রথম প্রধানমন্ত্রীকে, এগুলো কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। হবে কি বলো, কোনোদিন চেঞ্জ হবে না। এই কারণে তোমার বেসিকটাকে স্ট্রং করার জন্য অবশ্যই আমার এই সাবজেক্টের পাশাপাশি তোমার যে বেসিক জিনিসগুলো বাংলাদেশ সম্পর্কে, আন্তর্জাতিক সম্পর্কে, আমেরিকার যেমন প্রথম প্রেসিডেন্ট আছে, প্রথম প্রেসিডেন্ট, দ্বিতীয় প্রেসিডেন্ট, তৃতীয় প্রেসিডেন্ট, এগুলো তো কোনোদিন চেঞ্জ হবে না। তাতে তুমি 8টা সেমিস্টার পরে, 2 বছর পরে, 3 বছর পরে বের হলেও এগুলো কিন্তু চেঞ্জ হবে না। এই কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুবিধার জন্য বলতে চাই যে তোমরা বেসিক জিনিসগুলো যেগুলো চেঞ্জ হওয়ার সেগুলো অত গুরুত্ব কম দিবে, কিন্তু যখন তোমার সে পড়াশোনা শেষ হবে তখন পড়ার চেষ্টা করবে। কিন্তু যখন এখন এই যেগুলো বেসিক জিনিস সেগুলো পড়ার চেষ্টা করবে। তো আজকে যেহেতু নির্ধারিত ক্লাসের সময় শেষ, তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।